নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প আরোগ্য, আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা। ব্যবস্থা দেখে রাধারানী খুশি। জীবন এখানে যত্নের জিনিস, লালনের সামগ্রী। পায়ে পায়ে ক্ষয়ের খোড়ল হাঁ করে নেই। এখানে শুধু জীবনের মূল্যবোধটুকুই স্পষ্ট। চারদিক সূচি শুভ্র আরাম দিয়ে ঘেরা, বেশ ঠান্ডা নিরাপদ আরাম। ঘরের দুই কোণে দুটো তক্তকে বেড। এর অর্ধেকেরও অনেক ছোট ঘরে চারজনের থেকে অভ্যস্ত তারা। ওইটুকুর মধ্যে একটা গোটা সংসার। বিবাহিত জীবনের 22 বছরের মধ্যে এই প্রথম যেন নতুন বাতাসের স্বাদ পেলেন রাধারানী। বাঁচার আগ্রহ বোধ করতে লাগলেন। মনের তলায় এক ধরনের উৎসাহ উকিঝুঁকি দিতে লাগল। দিনে 6 টাকা চার্জ, তাও ভূতনাথবাবু ওপরওয়ালাদের ধরে পড়ে অর্ধেক দক্ষিণায় রাজি করতে পেরেছেন বলে, নইলে চার্জ 12 টাকা। কিন্তু দিনে 6 টাকায় রাধারানীর কাছে আঁতকে ওঠার মতো। মাসে 180 টাকা, তার ওপর ওষুধপত্র ফলে টলে মাসে কম করে আরও 50 টাকার ধাক্কা, হলো 230। শুনে রাধারানী বিগড়ে গিয়েছিলেন। কমাস থাকতে হবে কে জানে, কিন্তু তিনি নিশ্চিত নাগালের বাইরে চলে যাচ্ছেন দেখে মুখ কালো করে ভূতনাথবাবু সরাসরি তাকে এখানে এনে ফেলেছেন। রাধারানী সাহস করে আর আপত্তি করতে পারেননি। মুখ খুললেই কুরুক্ষেত্র বাঁধবে জানেন। তখন আর ভদ্রলোক রোগিণী বলে রেহাই দেবেন না ওকে। ছেলে মেয়ের সামনেও এমন কথা বলে বসেন যে চামড়া নিচে হাড়পাঞ্জর শুদ্ধ খটখটিয়ে ওঠে। কিন্তু এখানে জীবন রক্ষার উপকরণ দেখে রাধারানীর মনে হলো তাদের নেই, নইলে এর তুলনায় দিনে 6 টাকা ছেড়ে 12 টাকাও কিছু নয়। ও পাশের বেডে যে মেয়েটি থাকে তার বছর 30 বয়স, কিন্তু এরই মধ্যে কঠিন রোগ বাঁধিয়ে বসেছে। পেটে জল হয়েছে নাকি। দেখতে বেশ সুশ্রী, কিন্তু বড় বেশি রকম অবুঝপনা আর বায়নাক্কা। রোজ 4টে বাজতে না বাজতে মেয়েটির স্বামী দেখতে আসে ওকে। কালো মোটাসোটা, বছর 40 হবে বয়স। সচ্ছল অবস্থা বোঝা যায়। রাধারানী শুনেছেন কাগজের কারবার তাদের। লোকটি রোজই কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। দুর্মূল্যের ফল, দামি দামি টনিক ফুড, গল্পের বই, শখের ব্লাউজ, রুমাল, এমনকি গয়নাও। রাধারানী দূর থেকে লক্ষ্য করেন, কিছুতে যেন মন ওঠে না মেয়েটার, কোনো কিছুতে তুষ্ট নয়। লোকটি ঘড়ি ধরে পুরো 2 ঘন্টায় বসে থাকে তার শয্যার পাশে। স্ত্রীর সব কথাতে সায় দেয়, সব আক্ষেপে সান্ত্বনা দেয়। 2-3 দিন অন্তর বছর 8-এর একটি ছেলেও আসে বাপের সঙ্গে মাকে দেখতে। রাধারানী শুনেছেন ওই একটি ছেলে ওদের, পুরনো ঝিয়ের জিম্মায় থাকে। বাড়িতে আর দ্বিতীয় কেউ নেই। রাধারানী অবাক হয়ে ভাবেন, ছেলেটা রোজ আসে না কেন? আর ওই মাই বা ছেলেকে রোজ না দেখে থাকে কি করে? ওদিকে স্বামীটির আসতে 8 মিনিট দেরি হলে 8 ঘন্টা তার জেদ চলতে দেখেছেন রাধারানী। অনেক অনুনয় অজুহাত সাধ্য সাধনাও সহজে মন গলে না। রাধারানীর এক এক সময় রাগই হয় মেয়েটার ওপর। অত পায় বলেই পাওয়ার ওপর এতটুকু শ্রদ্ধা নেই। হতো তার ঘরের লোকটির মতো, এক দাবড়ানিতে সব ঠান্ডা। যাই হোক, এখানকার এত সব সুব্যবস্থার মধ্যে এসে পড়ো রাধারানীর মনের তলায় কোথায় যেন যাতনার মতো একটু। দুবেলা খাবার সময় মন বেশ খারাপ হয়। দীর্ঘকালে রক্তল্পতার রোগী তিনি। হাসপাতালের নির্দেশ অনুযায়ী আহারে রাজসিক ব্যবস্থা, মাছ মাংস ছড়াছড়ি। রাধারানী অর্ধেকও খেয়ে উঠতে পারেন না। এমনি এক টুকরো মাছ বাড়ি শুদ্ধ লোকের একবেলার বরাদ্দ। এখন খরচের ধাক্কায় তাও জুটছে না নিশ্চয়। মেয়েটা কলেজের আগে ছেলেটাকে সময় মতো 2টো ভাত ফুটিয়ে দিতে পারে কিনা তাই সন্দেহ। তার উপরে উঠতে বসতে বাপের বকুনি তো আছেই। বকুনি চোটে এখন সারা হলো বোধহয় 2টোতে। সঙ্গে সঙ্গে সামনের পেটে মেয়েটির কথা মনে হয়, আর তার স্বামীর কথা।
অবশ্য 7 তাড়ার মধ্যে ভূতনাথবাবু প্রায় রোজই একবার করে দেখে যান তাকে। দরকারি ওষুধপত্র সবই কিনে দেন। তারও মিটশেপে ফলমূল থাকে কিছু, কিন্তু সে সবই কিসের বিনিময়ে আসছে সেটা রুক্ষ মূর্তিটির দিকে একবার তাকালেই বোঝা যায়। ভিতরে ভিতরে গুমড়ে ওঠেন রাধারানী। এত বড় অসুস্থতা চিন্তাটা মানুষটার সব থেকে বড় চিন্তা নয় যেন। এখানে এসেও দুদণ্ড হাসি মুখে কথা বলার নাম নেই। ফলে মেজাজ সব দিন রাধারানীরও ঠিক থাকে না। এক কথা 3 কথা শুনিয়ে দেন। বিশেষ করে ওই বেডের মেয়েটির স্বামীটিকে দেখে দেখে তার সহিষ্ণুতা কমেছে। অন্যের ঘরে কি আর তার ঘরেই বা কি। সেদিন ভূতনাথবাবু আসতে ইঙ্গিতে রাধারানীর মেয়েটিকে দেখিয়ে কথায় কথায় বললেন, কাল সরস্বতী পুজো উপলক্ষে ওর স্বামীকে চমৎকার একজোড়া ফরাসডাঙা শাড়ি এনে দিয়েছে। আমাকে আবার ডেকে দেখালো। ভদ্রলোক কত তোয়াজে রেখেছে মেয়েটাকে। রাধারানী সেই গল্পও করলেন। ভূতনাথবাবু হঠাৎ রুক্ষ বিরক্তিতে বলে উঠলেন, আমার তো সাধ্য নেই তোমাকে এখন ফরাসডাঙা শাড়ি এনে দিই। এইতেই তো শেষ হয়ে গেলাম। শুনে রাধারানী গুম হয়ে বসে রইলেন। তিনি শাড়ি চাননি, ওই রকম মনটি চেয়েছিলেন। ওই রকম অনুরাগটুকুও লোভনীয় ছিল। 1 মাসের মাথায় এই ঘরে একটি মর্মান্তিক ব্যাপার ঘটল। ওই মেয়েটার স্বামী 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা 6 ঘন্টা কাটিয়ে যেতে লাগলো। শেষ অবস্থা বলেই অনুমতি মিলেছে বোধহয়। সেদিন দুপুর থেকে অক্সিজেন চলছে। রাধারানীর বুকের ভিতরটা সারাক্ষণ কাঁপছে থরথর করে। ওই মেয়েটার ভাগ্যের উপর চোখ দিয়েছিলেন বলেই ভিতরে ভিতরে অপরিসীম যাতনা একটা। দুপুরে খুব কেঁদেছেনও, আর প্রার্থনা করেছেন, ঠাকুর ওকে বাঁচিয়ে দিও। সন্ধ্যে থেকে তার স্বামী নিজেই অক্সিজেন ধরে বসে আছে, শান্ত বিষণ্ণ মূর্তি। রাধারানীর সেদিকে তাকাতেও কষ্ট। এক সময় দেখলেন লোকটি অক্সিজেনের নল রেখে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। চুপচাপ স্ত্রীর মুখের দিকে চেয়ে রইল খানিক, তারপর বুকের কাছে মুখের কাছে ঝুঁকে পড়ল। রাধারানী চমকে উঠলেন। বুকের উপর ভেঙে পড়বে নাকি? এখনও সে শেষ হয়নি। অবশ্য শেষ হতে বাকিও নেই। কিন্তু লোকটা করছে কি? রাধারানী হঠাৎ নিস্পন্দ কাঠ একেবারে। লোকটি মেয়েটির গলার হার, কানের দুল, হাতের চুড়ি, বালা, আংটি সব একে একে খুলে পকেটে ফেলল। তারপর চুপচাপ দাঁড়িয়ে রইল। 8 ঘন্টার মধ্যে সব শেষ। ডাক্তার মাথা নেড়ে চলে গেলেন। রাধারানীর বাহ্য জ্ঞান বিলুপ্ত তখনও। চেয়ে আছেন বিস্ফারিত নেত্রে। দেখছেন লোকটি শান্ত মুখে একটা ঝোলার মধ্যে স্ত্রীর শাড়ি কটা নিল। মিটশেপ খুলে নিজের আনা বোতলের খাবার আর টনিকগুলো দেখে দেখে পড়ল। তারপর ভালো করে স্ত্রীকে আরেকবার দেখে নিয়ে শান্ত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাধারানী চিত্রার্পিত। ছেলে এবং লোকজন নিয়ে লোকটি ফিরল প্রায় ঘন্টা 2 বাদে। বারান্দায় খাটিয়া পাতা, ওখান থেকে শ্মশান যাত্রা। এই 1 মাসে শরীরের আশাতিরিক্ত উন্নতি হয়েছিল রাধারানীর। কিন্তু এর পরের 3 দিনের মধ্যেই অনেকটা খারাপ হয়ে গেল। রাতে ঘুম নেই, চোখ বসা, আহারে রুচি নেই, হজমে গোলমাল। দিনরাত ঘুম হয়ে ভাবেন কি যেন। ছেলে আসে, মেয়ে আসে, ভূতনাথবাবু আসেন। রাধারানী ভালো করে কথাও বলেন না কারো সঙ্গেই। সকলেই চিন্তিত। সেদিন সকালে ছেলে একটি ওষুধ দিতে যেতে এসেছিল। রাধারানী তার হাতে খুব যত্ন করে বাঁধা একটা পুঁটলি দিয়ে বললেন, সাবধানে নিয়ে দিদির হাতে দিবি। ওনার বড় ট্রাঙ্কের একেবারে তলায় রেখে দেয় যেন। ঘণ্টাখানেকের মধ্যে হতভম্ব মুখে মেয়ে এসে হাজির। এক নজরে দেখে নিল মায়ের হাতে শুধু 2 গাছা শাঁখা আর একটা লোহা। ওগুলো সব খুলে পাঠালে কেন মা? রাধারানী নিষ্প্রিয় মুখে ফিরে জিজ্ঞাসা করলেন, তুলে রেখেছিস? না, চাবি তো বাবার কাছে, বাবা বাড়ি নেই। তুমি?
বাড়ি নেই তো তুই ওগুলো কার কাছে রেখে এলি? ভয়ানক রেগে গেলেন রাধারানী। কে তোকে এখানে আসতে বলেছে এখন? কিন্তু তুমি হঠাৎ ওগুলো সব খুলে পাঠালে কেন? পাঠিয়েছি, আমি মরলে ওগুলো তোদের কাজে লাগবে বলে। সবেতে তোর বাড়াবাড়ি। যা শিগগির। খানিক বাদে একটু ঠান্ডা হয়ে বললেন, শরীরের যা অবস্থা, এখানে এসব পড়ে থাকা ঠিক নয়। শেষে হয়তো এটুকুও যাবে তোদের। মেয়ে কাঁদো কাঁদো মুখে উঠে চলে গেল। রাধারানীর গত 3 দিনের জ্বালা একটু জুড়ল যেন। টাকাওয়ালা লোকের স্ত্রীর প্রতি যে দরদ দেখেছেন, নিজেদের তো প্রতি পয়সার হিসেব। তার অন্তিম শয্যায় কেউ তার গায়ের গয়নার কথা ভাবছে, সে দৃশ্য কল্পনা করেও রাধারানী বারবার শিউরে উঠেছেন। সেই পুটলি হাতে মেয়ে কাঁদো কাঁদো মুখ করে বিকেলে ফিরল আবার। রাধারানী সমাচার শুনলেন। ছেলে বাপের হাতে পুটলিটা দিয়েছিল, আর মেয়েকে বলতে হয়েছিল মায়ের অবুঝপনার কথা। শুনে উনি ফ্যালফ্যাল করে চেয়েছিলেন খানিকক্ষণ। তারপর আচমকা এক চড়ে ছেলের গালে 5টা আঙুলি বসিয়ে দিয়েছেন। গয়নাগুলো ছুঁড়ে উঠোনে ফেলে দিয়েছেন। তারপর না খেয়ে অফিসে চলে গেছেন। প্রত্যেকটা খবরই রেগে ওঠার মতো। রাধারানী রাগতে চেষ্টাও করলেন, কিন্তু রাগটা তেমন হলো না। সেদিন আর ভূতনাথবাবু তাকে দেখতে এলেন না। তারপর দিনও না। তারপর দিন এলেন। গয়না কটা রাধারানী আবার পরেছেন। একখানা মোটামুটি ভালো শাড়িও পরেছেন। একটু বোধহয় প্রসাধনও করেছেন। শয্যায় বসেছিলেন। বললেন, বসো। ভূতনাথবাবু টুলটা টেনে বসলেন। তারপর চুপচাপ চেয়ে রইলেন। কোটরগত চকচকে দুটো অনুযোগ ভরা চোখ, হাড় বার করা চোয়াল, আর শুকনো কালচে মুখের দিকে চেয়ে রাধারানীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল কেমন। সব সময় এই ক্ষয়ের জ্যোতি পড়া চোখে পড়েও পড়ে না। বিনা ভনিতায় বললেন, আর কতকাল পড়ে থাকবো এখানে? সেরেই তো উঠেছি। ডাক্তারকে বলো, বাকি চিকিৎসা বাড়িতেই হতে পারবে। আর ভালো লাগছে না। ভূতনাথবাবু চেয়েই আছেন। কী কারণে মিটশেপটা একবার খুলে দেখা দরকার হয়ে পড়ল রাধারানীর। তাড়াতাড়ি ঘুরে বসে ঝুঁকে সেদিকে হাত বাড়ালেন। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।